পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা ১৯। হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর প্রবেশ করল কুহু। সে যেতে চেয়েছিল হসপিটালে, কিন্তু এতটা দূর থেকে জ্যাম ঠেলে আসতে আসতে দাদিজানকে হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে। দাদিজান শুয়ে আছেন, বয়সের ভারে শরীর অসুস্থ হয়ে পড়েছিল। নানান সমস্যায় শরীর এখন মুক্তি পেতে চায়। কুহু এসে একদম পায়ের কাছে বসলো। ওর ভেতরটা হু হু করছে। একটু আগেও ঘর ভর্তি করে সবাই ছিল, এখন শুধু দীপ্র দাঁড়িয়ে। দাদিজান, গলার কাছটা কেমন শুকনো লাগে। কুহুর খুব কান্না পাচ্ছে। পাশ থেকে দীপ্র বলে ঘুমাচ্ছে, ওষুধ দেওয়া হয়েছে, রেস্টে থাকতে হবে। ঘরে যে জলজান্ত একটা মানুষ দাঁড়িয়ে, তা এত সময় পর খেয়াল করলো। কান্নাটা গিলে নিয়ে শুধালো, কি হয়েছিল? বয়সের কারণে যা হয়, নানান সমস্যা, চেক আপ করা হয়েছে, রিপোর্ট সবগুলো আসেনি। কুহু বসা থেকে দাঁড়িয়ে পড়ে, পা বাড়াতে গিয়ে মাথাটা কেমন ঘুরে যেতে নেয়। দীপ্র ধরতে যাওয়ার আগেই নিজেকে সামলে নেয় ও। আমি একটু ঘর থেকে আসি, দাদিজানকে একা রাখবেন না। অতিরিক্ত চিন্তা ও হন্তদন্ত হয়ে আসার কারণে শরীরটা বড় ক্লান্ত লাগছে। কুহু দুর্বল পায়ে ঘরে এসে পৌঁছায়। ওখানে আগে থেকেই কণা ছিল, ছিল কুঞ্জও, দুটিতে বসে আছে। কুহুকে দেখেই কণা প্রায় কেঁদেই ফেলে। আজকাল ওর খুব ভয় হয়। বাবার মৃত্যুর পর মৃত্যু জিনিসটা ওদের নিকট ভয়ানক হয়ে গিয়েছে। কণাকে এক হাতে জড়িয়ে ধরে কুহু। সব ঠিক আছে কণা, সব ঠিক আছে। কণা কাঁদছে। ও আর আয়ানা তখন ঘরেই, দাদিজানের পাশে বসা। দাদিজান বললেন পানি খাবেন, ঘরে পানি নেই। আয়ানা পানি আনতে গেল, কণা দাঁড়িয়ে রইল। তারপর হুট করে বৃদ্ধা কেমন অসুস্থ হয়ে পড়লেন। চোখ দুটো বড় বড় হতেই কণা চিৎকার করে উঠল। ওর চিৎকারে সবাই ছুটে এলো। ধরাধরি করে নেওয়া হলো হসপিটালে। কণার দেওয়া বর্ণনাতে শরীর কেঁপে ওঠে কুহুর। বাবাকে হারানোর কথা স্মরণ হয়। কুহু ছুটে গিয়েছিল হসপিটালে, পাগলের মতো গিয়েছিল ও। তবে ততক্ষণে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ভদ্রলোক। সেই কথা স্মরণ হলেই কুহুর সবটা এলোমেলো হয়ে যায়। ও শুকনো ঢোক গিলে বোনের পিঠে হাত বোলায়। কুঞ্জ চেয়ে রইল। বয়স কম হওয়ার দরুন সে অনেক কিছুই ধরতে পারে না, তাই তার কাজ চেয়ে থাকা, শুধুই চেয়ে থাকা। দীপ্র তখনও বসা ছিল। কুহু না বললেও সে বসেই থাকতো। কুহু জামা কাপড় বদলে এসেছে, চোখে মুখে দিয়েছে পানির ঝাপটা। এখন কিছুটা ভালো লাগছে। ও ঘরে এসে বলল, আপনি এখন যেতে পারেন। দীপ্র গেল না, এই প্রসঙ্গে কিছু বললও না, দাঁড়িয়ে রইল। কুহু গিয়ে বসলো দাদিজানের পাশে। কিছুটা দূর থেকে খটখট আওয়াজ হচ্ছে, বাড়ি মেরামতের। মাথায় এসে লাগছে। কুহু মাথাটা চেপে ধরে বলল, কাজটা দুদিন বন্ধ রাখা যায় না? দাদিজানের অসুবিধা হবে, আমারই মাথা ধরে যাচ্ছে। শব্দটা খেয়াল করলো দীপ্র। ও ছোট করে বলল, বলে দেব। তারপর আবারও নীরবতা। কুহু চাচ্ছে দীপ্র চলে যাক, কিন্তু মানুষটা যাচ্ছে না। ওর ভালো লাগছে না। ও দৃষ্টি ফেরালো। আমি দাদিজানের খেয়াল রাখতে পারবো, জানি। আবারও একটা নীরবতা। কুহু কি বলবে বুঝে না, মৌন থাকে। খানিক বাদে দীপ্র বলে, দাদিজানের কিছু হলে অনেক কিছুই বদলে যাবে। কুহু না তাকিয়েই বলল, এটা তো জানা কথা, সবাই এত স্বার্থপর। কুহু বোধহয় এই প্রথম এভাবে বাক্যটা উচ্চারণ করল। দীপ্র চোখ মুখে আধার নিয়ে বলল, চাচিও তাই মনে করেন, কিন্তু এই ক্যাটাগরিতে আমি পড়ব না। কুহু বড় হাসি পেল, তবে ও হাসল না। একজন আগাগোড়ায় স্বার্থপর মানুষ কি না বলে, আমি এই ক্যাটাগরিতে পড়ব না। অনেক সময় ধরে দাদিজানের ঘরের কাছে ঘুরঘুর করছে আয়ানা। দুজনকে একসাথে দেখে ওর মাথায় আগুন ধরে যাচ্ছে। ও পারছে না কিছু বলতে, সেই জন্যই রাগে গজগজ করতে করতে মায়ের কাছে এলো। সবটা শুনে আবিদা মহাবিরক্তিতে বললেন, এমন একটা বিষয় নিয়েও তোমার বাড়াবাড়ি না করলে হয় না? না হয় না, তুমি দুজনের একজনকে বের করে আনো, না হলে আমি ওখানে গিয়ে কিছু একটা করে ফেলবো। ভদ্রমহিলা দাঁত কিরমির করতে করতে বের হলেন। শাশুড়ির ঘরে প্রবেশ করলে বললেন, কুহু সেই কখন এসেছিস রে? যা, কিছু খাওয়া দাওয়া কর, পরে খাবো চাচি। এটা বললে হয় নাকি? বাড়িতে আপা নেই, তোর মাও নেই, আমি আছি একজন। তোদের খাওয়া দাওয়ার বিষয়টা তো আমাকেই দেখতে হবে। কুহু আরও কিছু বলতে নিচ্ছিল, ঠিক তখনই দীপ্র বলল, কারোই খাওয়া হয়নি, না খেলে দেখা যাবে আবার কেউ অসুস্থ হয়ে পড়েছে। কুহু সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে আয়। কুহু কথাটার গুরুত্ব বুঝলো। ও চুপ করে বেরিয়ে গেল।
কক্ষের সামনে দাঁড়িয়েছিল আয়ানা। এই সাধারণ বিষয়টাও ওর ভালো লাগলো না। ও ধরে বসলো অন্যটা। ওর মনে হতে লাগলো মা বলাতে কুহু যেতে চাচ্ছিল না, অথচ দীপ্র বলাতে চলে গেল। আয়ানার রাগ কমার বদলে বাড়তে লাগলো। মায়ের সাথে দৃষ্টি বিনিময় হতেই ও রেগে মেগে চলে গেল। আবিদা আশ্চর্য হয়ে পড়লেন। এই মেয়েটিকে একদমই বুঝতে পারেন না সে। দুপুরের পর থেকে বাড়িতে একে একে ফিরে এলেন দবির, জেবা ও আনোয়ার। এসেই তারা মায়ের সাথে দেখা করলেন। সবাই ফিরলেও ফিরতে পারেনি ববিতা। তার কাজটির সমাধান হয়নি এখনো। তিনি কয়েকবার কল করে খোঁজ নিলেন। একটা সময় পর পর বলে ওঠেন, আমি কালই ফিরে আসবো আম্মা। আমি একটু দূরে আসতে না আসতেই আপনি কেমন হয়ে গিয়েছেন। বৃদ্ধা হাসলেন, বললেন, কাজ শেষ করে এসো ছোট বউ, আমি ঠিক আছি। আপনার জন্য চিন্তায় থাকবো আম্মা। বলে কল ছাড়লেন তিনি। বৃদ্ধা ছোট করে নিঃশ্বাস ফেললেন। ববিতার সাথেই দীর্ঘ এত বছরের ওঠা বসা। বাকি বউদের থেকে নারীটিকে অধিক স্নেহ করেন তিনি। অনেক সুখ দুঃখ একসাথে ভাগ করেছেন কি না।